আলাইকুম সবাইকে। আজকে জৈব রসায়নের আমরা 37তম লেকচারে চলে আসলাম। দেখতে দেখতে আমাদের জৈব রসায়নের 37তম লেকচার আজকে শেষ হচ্ছে, অর্থাৎ 37টা লেকচার আমরা শেষ করে ফেলছি। আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব E1 E2 মেকানিজম এবং গ্রিটনার রিয়েজেন্ট অর্থাৎ গ্রিটনার বিকারক। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম S1 SN2 আর আজকে আমরা আলোচনা করব E1 এবং E2। সো খেয়াল করে দেখো, এগুলো আলোচনা করার আগে আমাদেরকে আলোচনা করতে হবে অপসরণ বিক্রিয়া কাকে বলে। অপসরণ বিক্রিয়া কি? আমরা সবাই অপসরণ বিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। অপসরণ বিক্রিয়া মানে হচ্ছে যেখানে হাইড্রোজেন এবং হ্যালোজেন অপসারণ হবে। ধরো আমি একটা एग्जांपल দিলাম, সেই एग्जांपलটা হচ্ছে CH3 CH2 এবং হচ্ছে Cl, তাই না? এরপর আমি এখানে দিলাম কি পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখানে কি দিলাম? পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা এখন দিব হচ্ছে অ্যালকোহলিক সলিউশন। কি সলিউশন বলো? অ্যালকোহলিক সলিউশন। অ্যালকোহলিক সলিউশন দিব। CH3 CH2 Cl এর সাথে কি দিব? পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক সলিউশন দিব। এখান থেকে আমার কি বের হবে? একটা হ্যালোজেন অপসারিত হবে আর আরেকটা এখান থেকে হাইড্রোজেন অপসারিত হবে। অর্থাৎ এখান থেকে হ্যালোজেন, এখান থেকে হাইড্রোজেন মিলে কি তৈরি করবে? অ্যালকিন তৈরি করবে। মিলে কি তৈরি করবে? অ্যালকিন তৈরি করবে। এবং অ্যালকিন তৈরি করার পরে লাস্টে দিয়ে কি তৈরি হবে বলো? লাস্টে দিয়ে তৈরি হবে KCl এবং এখানে তৈরি হবে পানি। অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি কি এটা একটা অপসরণ বিক্রিয়া। কেন? কারণ অপসরণ বিক্রিয়া মানে কি যেখানে কি উৎপন্ন যেখানে কি বাদ যাবে? হাইড্রোজেন এবং হ্যালোজেন বাদ যাবে। এটা কি ধরনের অপসরণ বিক্রিয়া? এটা হচ্ছে হাইড্রোজেন হ্যালোজেন অপসরণ বিক্রিয়া। অর্থাৎ এটাকে ইংলিশে বলা হয় ডিহাইড্রোহ্যালোজেনেশন। এটা আমি অনেক আগে পড়িয়েছিলাম। ডিহাইড্রোহ্যালোজেনেশন এটাকে কি বলা হয়? ডিহাইড্রোহ্যালোজেনেশন বলা হয়। এটাকে কি বলা হয়? ডিহাইড্রোহ্যালোজেনেশন বলা হয়। কিন্তু এটাকে আমরা অ্যাকচুয়ালি সংজ্ঞাটা যখন আমরা লিখবো সেটা হচ্ছে কি, দেখো যে সকল অ্যালকাইল হ্যালাইডের যে সকল অ্যালকাইল হ্যালাইডের আবার আলোচনা করছি, যে সকল অ্যালকাইল হ্যালাইডের কি আলোচনা করব? দেখো যে সকল অ্যালকাইল হ্যালাইডের আলফা কার্বন থেকে, যে সকল অ্যালকাইল হ্যালাইডের আলফা কার্বন থেকে আলফা কার্বন থেকে কি বললাম? আলফা কার্বন কোনটা? যে কার্বনটা হ্যালোজেনের সাথে সরাসরি কানেক্টেড থাকবে সেটাকে আলফা কার্বন বলে। আর আলফা কার্বনের পাশে কার্বনকে বিটা কার্বন বলে। সো যে সকল অ্যালকাইল আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হবে। আলফা কার্বন থেকে কি অপসারিত হবে বলো? আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হবে। অর্থাৎ আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হবে। আলফা কার্বন থেকে কি? হ্যালোজেন অপসারিত হবে। আলফা কার্বন থেকে কি অপসারিত হবে বলো? হ্যালোজেন। আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হবে। আলফা কার্বন থেকে কি অপসারিত হবে? হ্যালোজেন অপসারিত হবে। আলফা কার্বন থেকে কি অপসারিত হবে? হ্যালোজেন অপসারিত হবে। এবং বিটা কার্বন থেকে, আই রিপিট, এবং বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ হবে। বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে অ্যালকিন গঠন করবে। কি গঠন করবে? হাইড্রোজেন অপসারিত হয়ে অ্যালকিন গঠন করবে। আবারো বলতেছি, কি গঠন করবে? অ্যালকিন গঠন করবে। তাদেরকে বলা হচ্ছে আমার অপসারণ বিক্রিয়া। আলফা কার্বন কাকে বলে? হ্যালোজেনের সাথে যে কার্বনটা কানেক্টেড থাকবে সেটাকে আলফা কার্বন বলে। আলফা কার্বনের পাশের কার্বনকে বিটা কার্বন বলে। সো যে সকল অ্যালকাইল হাইড্রোজেন আলফা কার্বন থেকে হ্যালোজেন, বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে অ্যালকিন গঠন করবে তাকে কি বলা হয়? অপসারণ বিক্রিয়া বলে। এই অপসারণ বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। এই অপসারণ বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। অপসারণ বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। আবার বলছি, অপসারণ বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। অপসারণ বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আলফা অপসারণ বিক্রিয়া, আর একটা হচ্ছে বিটা অপসারণ বিক্রিয়া। একটা হচ্ছে আলফা অপসারণ বিক্রিয়া, একটা হচ্ছে বিটা অপসারণ বিক্রিয়া। এই যে আলফা অপসারণ বিক্রিয়ার আমি যদি বলি যে এটার স্কেলটা কোথায় গেল? স্কেলটা দিয়ে আমি একটু কুইক করে আমি একটা মার্জিন করি ভালোভাবে, আমি একটু হাইলাইট করি। কেমন? এই যে এটা হচ্ছে আলফা অপসারণ, এটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে কি বিটা। এই আলফা অপসারণ বিক্রিয়া হচ্ছে কাকে বলে? যদি একই কার্বন থেকে, আলফা অপসারণ বিক্রিয়া কাকে বলে? এটা আমাদের সিলেবাসে নাই, আমি তবুও পড়বো না, সিলেবাসে নাই সেজন্য পড়তেছি না অ্যাকচুয়ালি। যদি একই কার্বন থেকে, যদি মানে এটা পড়তেছি না বলতে এটা মেকানিজম পড়বো না, মেকানিজম পড়বো বিটা কার্বনের।
যদি একই কার্বন থেকে হাইড্রোজেন এবং হ্যালোজেন, যদি একই কার্বন থেকে হাইড্রোজেন এবং হ্যালোজেন অপসারণ হয়, লাল কালি দিয়ে দেখা যাচ্ছি, যদি একই কার্বন থেকে হাইড্রোজেন এন্ড হ্যালোজেন উভয় যদি অপসারণ হয়, মানে একই কার্বন থেকে হাইড্রোজেন এবং হ্যালোজেন যদি অপসারণ হয় তখনই সেটাকে বলা হয় আলফা অপসারণ বিক্রিয়া, অর্থাৎ একই কার্বন থেকে হবে। আর এটা হচ্ছে, এটা কি, যদি যদি আমি যদি নামে একটা কথা লিখছি, যদি সেম এটার মতো আলফা কার্বন থেকে, যদি আলফা কার্বন থেকে হ্যালোজেন এবং বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ হয়, তবে সেটাকে আমরা কি বলবো? তবে সেটাকে আমরা বিটা অপসারণ বিক্রিয়া বলবো। আলফা অপসারণ হচ্ছে যদি একই কার্বন থেকে হাইড্রোজেন এবং হ্যালোজেন অপসারণ হয়, আর বিটা কার্বন অপসারণ বিক্রিয়া কাকে বলে? যদি আলফা কার্বন থেকে হ্যালোজেন এবং বিটা কার্বন থেকে হাইড্রোজেন। এটার উদাহরণ হচ্ছে অনেকটা এটার মতো, আর এটার উদাহরণ হচ্ছে একই কার্বন থেকে যদি হয়, ধরো একই কার্বন থেকে, মানে এখান থেকে হ্যালোজেন হয়েছে না, এখান থেকে আবার হাইড্রোজেন হবে, যেখান থেকে হাইড্রোজেন হয়েছে আবার সেখান থেকে হ্যালোজেন অপসারণ হবে। তা আমরা কিন্তু এটা সিলেবাসে নাই, আমরা এটা সিলেবাসে পড়বো না। এই বিটা অপসারণ বিক্রিয়া যেটা বলে, এই বিটা অপসারণ বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে E1, সো আমরা আমরা কি আলফাটা পড়বো না, আমরা পড়বো কোনটা? E1 এবং E2, অর্থাৎ বিটা কার্বন অপসারণ বিক্রিয়া পড়বো। আরটা পড়বো কি, মানে বিটা কার্বন অপসারণ বিক্রিয়ার মধ্যে একটা E1 অপসারণ বিক্রিয়া পড়বো, আর হচ্ছে E2 অপসারণ বিক্রিয়া পড়বো। এই E1 এবং E2 মানে কি? E1 এটা লিখো E2 অপসারণ বিক্রিয়া, E2 অপসারণ বিক্রিয়া। আর এটাকে কি বলা হয়? E1 অপসারণ বিক্রিয়া। এটা হচ্ছে E1 অপসারণ বিক্রিয়া, আর এটা হচ্ছে E2 অপসারণ বিক্রিয়া। বুঝা গেছে? এখন আমরা E1 অপসারণ বিক্রিয়া কাকে বলে, E2 অপসারণ বিক্রিয়া কাকে বলে, এটার মেকানিজম আলোচনা করব, এটার রিঅ্যাকশন আলোচনা করব, এটার ডেফিনিশন আলোচনা করব, এটার এক্সাম্পল আলোচনা করব। ইচ এন্ড এভরি পয়েন্ট আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি। সো দেরি না করে ক্লাসটা এখন শুরু করছি। মেইন ক্লাস এখনই শুরু হচ্ছে, সো আমরা মুছে দিচ্ছি। আমি এগুলো সব মুছে দিচ্ছি, টুডেস স্পিকার এগুলো দরকার নাই এখন। ওকে, একটু করে বোর্ডটা ময়লা হয়ে যায়, কারণ আমি আসলে অনেক ঘাড়ো করে লিখি, তো ঘাড়ো করে না লিখলে আমার নিজেরই ভালো লাগে না, সো সেজন্য আমি হচ্ছে কি করি। সো খেয়াল করে দেখো, এখন আমরা আলোচনা করব কি E1 এবং E2। E1 এবং E2, E1 মানে কি? এলিমিনেশন রিঅ্যাকশন 1। E1 মানে কি? এলিমিনেশন রিঅ্যাকশন 1। এই E1 এর ডেফিনিশনটা যদি বলা হয় সেম SN1 এর মতো, অর্থাৎ যে সকল অপসারণ বিক্রিয়ার গতি, যে সকল অপসারণ বিক্রিয়ার গতি, যে সকল অপসারণ বিক্রিয়ার গতি, যে সকল অপসারণ বিক্রিয়ার গতি E1 বলছে না, শুধুমাত্র যে সকল অপসারণ বিক্রিয়ার গতি শুধুমাত্র একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, শুধুমাত্র একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। একটি বিক্রিয়কের, যে সকল অপসারণ বিক্রিয়ার গতি শুধুমাত্র একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, যে সকল অপসারণ বিক্রিয়ার গতি শুধুমাত্র একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, তাকে E1 বিক্রিয়া বলে, E1 অপসারণ বিক্রিয়া বলে। অর্থাৎ E1 বিক্রিয়া মানে হচ্ছে, E1 মানে কি? এলিমিনেশন 1, তাকে E1 বিক্রিয়া বলে, এলিমিনেশন 1। অর্থাৎ এলিমিনেশন 1 মানে কি? অপসারণ বিক্রিয়া 1।
মানে হচ্ছে ইলিমিনেশন, ইলিমিনেশন মানে হচ্ছে অপসারণ। ওকে, সো আমরা এখন एग्जांपल নিয়ে যাচ্ছি। एग्जांपल গুলো খেয়াল করে দেখো। এখন আমরা एग्जांपल নিয়ে আসব। সো SN1 এর মতো, SN1 एग्जांपल আমরা কি দিছিলাম? 3 ডিগ্রি অ্যালকাইল দিছিলাম না? এখানে আমরা 3 ডিগ্রি অ্যালকাইলটা দিব। 3 ডিগ্রি অ্যালকাইল দেখতে কি রকম? এই যে এরকম। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা এটা। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা কি হয়ে যাবে বলো? সবাই জানো কি হয়ে যাবে? কি হয়ে যাবে? এটা হয়ে যাবে। এখন এটা কেমনে হলো? এটা কেমনে হলো সেটা মূলত আজকে আলোচনা করব। ওকে, এটা কেমনে হলো মূলত সেটা আজকে আমরা আলোচনা করব। কেমনে হলো ভাইয়া? এই জিনিসটা কেমনে হলো? এই জিনিসটা কেমনে হলো? এই পুরো রিঅ্যাকশনটার মেকানিজম আমরা আজকে আলোচনা করব। সো মেকানিজমটা আমরা লেখা স্টার্ট করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোভাবে খেয়াল করে দেখো মেকানিজমটা। মেকানিজমটা খেয়াল করে দেখো। মেকানিজম আলোচনা করতেছি। কি আলোচনা করতেছি বলো? মেকানিজম। মেকানিজমের মধ্যে ফার্স্ট অফ অল এটা সেম টু সেম SN1 এর মতো স্টেপ 1 এ আলোচনা হবে। স্টেপ 2 মানে দুটো স্টেপে আলোচনা হবে। এক নম্বর স্টেপে আমরা যখন লিখবো সেটা হচ্ছে এই অ্যালকাইল হ্যালাইডটা আছে না, ধরো CH3 এখন এখানে কি আছে? হ্যালোজেন আছে, তাই না? হ্যালোজেন আছে। এখন এটা কি হবে? ধীরে ধীরে বিয়োজিত হবে। সেম আগের মতো ধীরে ধীরে বিয়োজিত হবে। স্লোলি অর্থাৎ স্লো রিঅ্যাকশন। সেজন্য এটাকে বলা হয় RDS। RDS মানে কি? রেট ডিটারমাইনিং স্টেপ। অর্থাৎ এটা হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ, একদম SN1 এর মতো। তাহলে স্লোলি যখন বিয়োজিত হচ্ছে তখন সেখানে কি তৈরি হবে আমাকে বলো? ক্লোরিনটা, এই যে কার্বনের সাথে ক্লোরিনের সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন আছে এবং ক্লোরিন যখন নিচ থেকে ইলেকট্রন যখন টেনে নিয়ে আসবে তখন ক্লোরিন উপরে দুইটা নিয়ে নিছে আর কার্বনের উপরে কি থাকবে? পজিটিভ চার্জ থাকবে, কারণ কার্বন থেকে ইলেকট্রন চলে গেলে পজিটিভ, তাই না? এটাকে বলা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটাকে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন বলা হচ্ছে? 3 ডিগ্রি কার্বো। তো আমি এখানে বাংলাটা কি লিখবো? বাংলাটা লিখবো হচ্ছে প্রথম ধাপে, লিখে ফেলো তাড়াতাড়ি। প্রথম ধাপে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে টারশিয়ারি 1 2 3 4 টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। প্রথম ধাপে টারশিয়ারি মানে হচ্ছে 3 ডিগ্রি টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। প্রথম ধাপে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড ধীরে ধীরে বিয়োজিত হয়ে, কিভাবে বিয়োজিত হচ্ছে? ধীরে ধীরে বিয়োজিত হয়ে। আবারও বলতেছি, কিভাবে সে বিয়োজিত হচ্ছে? ধীরে ধীরে বিয়োজিত হচ্ছে। ধীরে ধীরে বিয়োজিত হচ্ছে। এটা আমি একটু মুছে দিই এখানে, এখন দরকার নেই। ধীরে ধীরে বিয়োজিত হয়ে, ধীরে ধীরে বিয়োজিত হয়ে, ধীরে ধীরে বিয়োজিত হয়ে সে কি উৎপন্ন করে? ধীরে ধীরে বিয়োজিত হয়ে সে হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন করে। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন করে। ধীরে ধীরে বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে? সে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন করে। কি করে? 3 ডিগ্রি বোঝা গেছে? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন করে। লেখা শেষ? আচ্ছা, যেহেতু এটা ধীরে ধীরে সম্পন্ন হচ্ছে তাহলে এই ধাপটিকে বলা হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলে লিখছো? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন গঠন করে লিখো। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন করে। লিখছো? যেহেতু এখন কি লিখবো দেখো, যেহেতু এই ধাপটি ধীরে ধীরে সম্পন্ন হচ্ছে। আজকে এত কাটাকাটি করতেছি কেন? যেহেতু এই ধাপটি ধীরে ধীরে সম্পন্ন হচ্ছে, যেহেতু এই ধাপটি ধীরে ধীরে সম্পন্ন হচ্ছে, তাই এই ধাপটিকে বলা হচ্ছে
তাই এই ধাপটিকে বলা হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ। বিক্রিয়ার হার নির্ধারণ ধাপ আমি ইংলিশে লিখি আরডিএস, বলা হচ্ছে কি আরডিএস। আরডিএস মানে কি রেট ডিটারমাইনিং স্টেপ। কিছু আস্ক করে আরডিএস মানে কি, আরডিএস মানে হচ্ছে রেট ডিটারমাইনিং, অর্থাৎ বাংলাটা কি বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ। বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ, এবং এই বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপে শুধুমাত্র একটি মাত্র বিক্রিয়ক উপস্থিত থাকায় তাই এই বিক্রিয়াকে বলা হচ্ছে E1 বিক্রিয়া। তাহলে তাই এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে E1 বিক্রিয়া। যেহেতু হার নির্ধারণকারী ধাপে, লিখে ফেলো, যেহেতু হার নির্ধারণকারী ধাপে শুধুমাত্র একটি, যেহেতু এই হার নির্ধারণকারী, এটা যারা বুঝতেছো না তারা লেকচার নাম্বার 36 দেখে আসো। যেহেতু এই হার নির্ধারণ, যেহেতু এই আরডিএস এ শুধুমাত্র একটি বিক্রিয়ক উপস্থিত, শুধুমাত্র একটি বিক্রিয়ক উপস্থিত, যেহেতু হার নির্ধারণকারী ধাপে শুধুমাত্র একটি বিক্রিয়ক, যেহেতু এই হার নির্ধারণকারী ধাপে শুধুমাত্র একটি বিক্রিয়ক উপস্থিত, একটি বিক্রিয়ক উপস্থিত অথবা একটি বিক্রিয়ক প্রেজেন্ট, তাই একে আমি বোল্ড করে লিখে দিচ্ছি, তাই একে E1 বলে। অর্থাৎ এই যে E1 লিখলাম না, E1 মেকানিজম বলে, E1 বলে। আচ্ছা E1টা মনে হয় উপরে থাকে, মনে হয় এটা অ্যাকচুয়ালি এভাবে উপরে করে দেয়, E1 এভাবে করে দেয় মনে হয়। যা হোক, এভাবে করে দিতে পারো অথবা এভাবে করে দাও, যেভাবে দাও না কেন সমস্যা নাই। আমরা অ্যাসাইনমেন্টটা উপরে দিছিলাম, তাহলে E1 বলে, এতটুকু লিখছো। E1 মেকানিজম রিঅ্যাকশন, অর্থাৎ E1 বিক্রিয়া বলে। এলিমিনেশন 1, অপসারণ বিক্রিয়া 1 বলে। এটা কি বলা হয়? E1 বিক্রিয়া বলে। এতটুকু বুঝে গেছে? ও নিচে দাও বা উপরে দাও, তুমি দেখে নিও, সমস্যা নাই। এতটুকু বুঝে গেছে? আচ্ছা, এখন আমরা স্টেপ 2 তে যাব। স্টেপ 2 তে কি কাহিনী হচ্ছে একটু দেখে নিই। স্টেপ 2 তে কি কাহিনী হচ্ছে একটু দেখে নিই। স্টেপ 2 খেয়াল করে দেখো, স্টেপ 2, স্টেপ 2 তে একটু ডিফারেন্ট হবে। ওই যে আমরা যেটা লিখছিলাম না 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমরা লিখে ফেলি। 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা এখানে লেখা স্টার্ট করলাম। এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা হচ্ছে এটা, তাই না? এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে কার হবে? নিউক্লিওফাইল আসবে। নিউক্লিওফাইল কে? এই যে নিউক্লিওফাইল হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক সলিউশন নিউক্লিওফাইল। এখন খেয়াল করে দেখো, এটা হচ্ছে তীব্র ক্ষার। আমরা যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন দিতাম সেটা কিন্তু দুর্বল ক্ষার ছিল। পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক সলিউশন মানে তীব্র ক্ষার। তীব্র ক্ষারের কাজটা কি জানো? তাড়াতাড়ি প্রোটন গ্রহণ করবে। সে দ্রুত একটা প্রোটন গ্রহণ করতে চাইবে। সে কি গ্রহণ করতে চাইবে? দ্রুত একটা প্রোটন গ্রহণ করতে চাইবে। প্রশ্ন হচ্ছে প্রোটন কোথায় আছে? প্রোটন কিন্তু অনেক জায়গায় আছে। যেমন এই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন, এই কার্বনটাকে বলা হয় কি? আলফা কার্বন। আলফা কার্বনের পাশে যে কার্বনগুলো থাকবে সেগুলো বিটা কার্বন বলে। সে একটা বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করতে চাইবে। তাহলে সে কি করে জানো? এই দ্বিতীয় ধাপে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে নিউক্লিওফাইল, অর্থাৎ নিউক্লিওফাইল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে একটা প্রোটন অপসারণ করা শুরু করে। প্রোটন অপসারণ করা শুরু করে। ধরো এখান থেকে সে প্রোটন অপসারণ করা শুরু করলো। কোত্থেকে? এখান থেকে। এখানে CH2 আর এখানে H আছে না? এই যে এই Hটা সে প্রোটন অপসারণ করা শুরু করলো। তাহলে এখানে নিউক্লিওফাইল সে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের বিটা কার্বন থেকে সে একটা হাইড্রোজেন অপসারণ করা শুরু করে, এবং বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ করা শুরু করে এই বিটা কার্বন এবং হাইড্রোজেনের যে মুক্ত ইলেকট্রন ছিল সেটা আলফা কার্বন এবং বিটা কার্বনের মধ্যে বিন্যস্ত হয়ে যাবে। স্যার কিচ্ছু বুঝি নাই। ফার্স্ট অফ অল সে এখান থেকে হাইড্রোজেন বের করছে। সো হাইড্রোজেন যখন এখান থেকে বের করে যাবে তখন হাইড্রোজেনের সাথে কার্বনের দুইটা ইলেকট্রন কি ছিল? শেয়ার কিন্তু ছিল। এই দুইটা ইলেকট্রন কি করবে? এখানে থাকবে। এখন আমি বলছি এই দুইটা ইলেকট্রন কি করবে জানো? এই দুইটা ইলেকট্রন মানে হচ্ছে এই দুইটা ইলেকট্রন এখানে বিন্যস্ত হওয়া শুরু করবে। কিভাবে দেখো, এই যে এখানে তো সিঙ্গেল বন্ড ছিল, এখন এই যে ইলেকট্রনটা আলফা কার্বন এবং বিটা কার্বনের মধ্যে বিন্যস্ত হবে। আলফা কার্বন কোনটা? এটা। বিটা কার্বন কোনটা? এটা। এটা হচ্ছে বিটা কার্বন। এগুলো সবগুলো বিটা কার্বন। এটা হচ্ছে বিটা কার্বন আর আলফা কার্বন হচ্ছে এটা। আলফা কার্বন এবং বিটা কার্বনের মধ্যে বিন্যস্ত হওয়া শুরু করবে কোনটা? এই এটা, অর্থাৎ এই দুইটা। এই দুইটা ইলেকট্রন মিলে একটা বন্ড গঠন করবে। আর এখানে কি আছে? সি আছে, উপরে একটা CH3, নিচে একটা CH3। হয়ে গেছে? প্লাস KCl প্লাস পানি। স্যার কিচ্ছু বুঝিনি। আচ্ছা, যারা বুঝো নাই তারা একটা কাজ করো, তারা হচ্ছে লেখা স্টার্ট করো, কারণ লিখে না দিলে কখনো বুঝবা না। হাজার বললো বোঝাটা দায়ী না, বোঝাটা আসলে হয় না স্যার আমাদের। ওকে, আচ্ছা এখন খেয়াল করে দেখো, এই যে
একটা জিনিস খেয়াল করে দেখবা, কি বললাম যে এখানে ভাই আমি বুঝি নাই। আচ্ছা এখন ফার্স্ট অফ অল তোমরা হচ্ছে স্টেপ 2 এর মেকানিজমটা লিখবা। আচ্ছা আমি চাইলে এটাও মুছে দিতে পারি, আমার এটা দরকার নেই। কোনটা? প্রথমটা তো আমি লিখে বলছি তাই না, আমার এটা দরকার নেই। ওকে খেয়াল করে দেখো, এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে স্টেপ 2টা ছিল, স্টেপ 2টা আমরা বুঝি নাই। এখন স্টেপ 2 এর ব্যাখ্যাটা আমরা কিভাবে লিখবো? স্টেপ 2 এর ব্যাখ্যাটা হচ্ছে দ্বিতীয় ধাপে, খেয়াল করে দেখো, দ্বিতীয় ধাপে আমার হচ্ছে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল কে, নিউক্লিওফাইল কে OH। এই নিউক্লিওফাইল দ্রুত দ্রুত অনেক দ্রুত, কেন? কারণ তার তার কি দরকার? একটা H+ দরকার। দ্রুত সে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে, অর্থাৎ 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের আলফা হবে না, বিটা কার্বন হবে। বিটা কার্বন থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের বিটা কার্বন থেকে, বিটা কার্বন কোনটা? বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ করা শুরু করে। হাইড্রোজেন অপসারণ, অথবা হাইড্রোজেন অপসারণ না, বিটা কার্বন থেকে হাইড্রোজেন প্রোটন হিসেবে গ্রহণ করে। কেন? কারণ OH এর কি দরকার? একটা প্রোটন দরকার, প্রোটন হিসেবে গ্রহণ করছে। আচ্ছা প্রোটন হিসেবে গ্রহণ করার পরে কেন দেখো, প্রোটন হিসেবে গ্রহণ করার পর এখন এখন হাইড্রোজেন তো দানশীল ব্যক্তি, তার দুইটা ইলেকট্রন তো চলে, মানে হাইড্রোজেন চলে আসা মানে কি? সে ইলেকট্রন দিয়ে চলে আসে। সো ইলেকট্রন কয়টা? দুইটা না? এই দুইটা ইলেকট্রন এখন এখন বিটা কার্বন এবং বিটা কার্বন এবং বিটা হাইড্রোজেন, মানে বিটা কার্বনের হাইড্রোজেন মধ্যস্থ মধ্যস্থ ইলেকট্রন জোড়, মধ্যস্থ ইলেকট্রন জোড়, অর্থাৎ এই দুইটা ইলেকট্রন জোড় আলফা, বিটা কার্বন এবং বিটা কার্বন হাইড্রোজেনের মধ্যস্থ ইলেকট্রন জোড় আলফা কার্বন এবং বিটা কার্বনের মধ্যে বিন্যস্ত হয়ে যায়। ইলেকট্রন জোড় আলফা কার্বন ও বিটা কার্বন, আলফা কার্বন ও বিটা কার্বনের মধ্যে কি হয়ে যাবে? বিন্যস্ত হয়ে যাবে। আলফা কার্বন ও বিটা কার্বনের মধ্যে বিন্যস্ত হয়ে যায়, বিন্যস্ত হয়ে অ্যালকিন গঠন করে। নীল কালিতে লিখে দিচ্ছি, বিন্যস্ত হয়ে কি গঠন করে? অ্যালকিন গঠন করে। এটা হচ্ছে আমাদের E1 বিক্রিয়ার মেকানিজম। আশা করি বোঝাতে পারছি, তাই না? সো আমরা এখন মুছে দিচ্ছি, আমাদের এখন আর প্রয়োজন না। এখন চলে যাচ্ছে E2 তে। এখন চলে যাচ্ছে কোথায়? E2 তে। খেয়াল করে দেখো E2 মেকানিজম। সো এখন আমরা আলোচনা করব কোনটা? E2 মেকানিজম। E2 মেকানিজমটা কি? E2 মেকানিজমটা একটু আলোচনা করে দেখি। E2 মানে হচ্ছে SN1 যেরকম ছিল, E1 সেরকম ছিল, SN2 যেরকম ছিল, E2 সেরকম ছিল। E2 মানে কি? যে সকল অপসরণ বিক্রিয়ার গতি, যে সকল অপসরণ বিক্রিয়ার গতি দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। যে সকল অপসরণ বিক্রিয়ার গতি দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাদেরকে বলা হচ্ছে কি? E2। স্যার एग्जांपल স্টার্ট করেন।
আচ্ছা एग्जांपलটা আমরা আলোচনা করি एग्जांपल আলোচনা হচ্ছে এরকম যে ধরো সি ডাবল বন্ড সি একদম সহজ एग्जांपलটা খেয়াল করে দেখো যে এখানে হাইড্রোজেন কয়টা প্লাস এখানে আসবে হচ্ছে C2H5O স্যার এটা কি আচ্ছা কিন্তু বলতেছি এটাকে বলা হয় ক্ষারীয় ইপক্সাইড আয়ন এটা কি আমি বলতেছি ফার্স্ট অফ অল কি হবে কাহিনী আমি বলি সরি এখানে Cl ছিল ক্ষারীয় ইপক্সাইড আয়ন সরি এখানে ডাবল বন্ড না উফ আমার আসলে মাথা খারাপ হয়ে গেছে সরি এখানে হাইড্রোজেন কয়টা হবে মিস্টেক হইছে ভাইয়া এক্সট্রিমলি সরি এখন ঠিক আছে এখন CH3 CH2 Cl এখন ঠিক আছে আচ্ছা এরপরে কেমনে হইছে আমি একটু বলতেছি দাঁড়াও আমাকে একটু সময় দাও স্যার আগাও বুঝি নাই মাথা বুঝি নাই স্যার কিচ্ছু বুঝি নাই কি লিখছেন এটা তো মুখস্থ রিঅ্যাকশন ছিল কি লিখছেন এটা হচ্ছে E2 বিক্রিয়ার মেকানিজম E2 বিক্রিয়ার एग्जांपल এখন আমরা চলে যাচ্ছি মেকানিজমটা স্টেপ 1 এ হবে লাইক SN1 SN2 এর মতো মেকানিজমটা কিসের মতো হবে সেম টু সেম কিসের মতো হবে বলো মেকানিজমটা কিসের মতো হবে মেকানিজমটা সেম টু সেম SN2 এর মতো হবে অর্থাৎ এখানে কার্বন কয়টা মানে আমরা মেকানিজম আলোচনা করব তাই না সো মেকানিজম আমরা পুরো বিক্রিয়াটা লিখব আবার পুরো বিক্রিয়াটা লিখছি আবার লিখো সেম জিনিসটা আবার লিখো এখন এখানে মেকানিজম কি রকম হচ্ছে সেটা আমাদেরকে এখন আলোচনা করতে হবে এখানে মেকানিজম কি রকম হচ্ছে সেটা না পুরো বিক্রিয়া বলতে তুমি এভাবে লিখতে হবে ধর আমি স্টেপ বাই স্টেপ তোমাকে লিখে দিচ্ছি খেয়াল করে দেখো এখানে কার্বন দিছি না এটা তুমি সরাও কার্বন দিছি না এখানে মেকানিজমের স্টেপটা হচ্ছে একটাই E2 মেকানিজমের এখানে আমি কার্বন দিছি ভালোভাবে খেয়াল করে দেখো সব জায়গায় হাইড্রোজেন আছে এই জায়গায় হাইড্রোজেন আছে এই জায়গায় ক্লোরিন আছে এই জায়গায় কয়টা হাত তার চারটা হাত মেকানিজমটা আমি আরেকটু ছোট করে লিখি কারণ আমার জায়গার অভাব তো আমি একটা কাজ করি মেকানিজমটা আমি লিখি এই জায়গায় মেকানিজম ওকে আমরা এই জায়গায় লিখতেছি ধরো আমরা এখন এখানে H লিখবো এখানে H লিখবো এখন তুমি C2H5 কি ছিল সে একটা ছিল অ্যালকোহল সে অ্যাকচুয়ালি একটা অ্যালকোহল ছিল ধরো তুমি C2H5OH থেকে তুমি একটা হাইড্রোজেন যদি অপসারণ করো তাহলে সেটা কি হবে C2H5O- হবে না কারণ অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ আর বেশি অক্সিজেন হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে নিয়ে হাইড্রোজেনকে টাকা মেরে বের করে দিয়েছে তাহলে C2H5O হইছে এটাকে বলা হয় ক্ষারীয় ইপক্সাইড আয়ন ক্ষারীয় ইপক্সাইড আয়ন হচ্ছে সবসময় ক্ষার সে একটা খাদ থাকে এবং সে সবসময় প্রোটন গ্রহণ করতে চায় সো এখানে ক্ষারীয় ইপক্সাইড আয়নটা আসবে C2H5O ক্ষারীয় ইপক্সাইড আয়নটা আসবে C2H5O এর উপরে কি আছে ইলেকট্রন আছে কয়টা ইলেকট্রন আছে এক জোড়া আছে এখন খেয়াল করে দেখো এখানে সে আসবে এসে সে কি করবে হাইড্রোজেনের সাথে লাইন মারতে চাইবে কিভাবে লাইন মারবে আমি তোমাকে বলি সে হাইড্রোজেনের সাথে কিভাবে লাইন মারবে ফার্স্ট অফ অল তুমি এখানে এগুলো লিখে ফেলো হাইড্রোজেন এবং এখানে ক্লোরিন সে কিভাবে লাইন মারবে হাইড্রোজেনের সাথে খেয়াল করে দেখো হাইড্রোজেনের সাথে সে কিভাবে লাইন মারবে সে ফার্স্ট অফ অল এখানে আমি একটা বক্স অঙ্কন করব অথবা আমি এখানে ব্যাখ্যাটা অঙ্কন করব ব্যাখ্যাটা তুমি ভালোভাবে দেখো এখানে ব্যাখ্যাটা খুবই সিম্পল দেখো ফার্স্ট অফ অল ক্ষারীয় ইপক্সাইড আয়ন লিখো তাড়াতাড়ি লিখো ক্ষারীয় ইপক্সাইড আয়ন কোনটা এটা ক্ষারীয় ইপক্সাইড আয়ন তার মুক্তজোড় ইলেকট্রন দ্বারা তার কাছে মুক্তজোড় ইলেকট্রন আছে না কয়টা আছে এক জোড়া আছে তার মুক্তজোড় ইলেকট্রন দ্বারা এখানে আর লেখা যাবে না আচ্ছা আমি এই জায়গায় লিখি তার মুক্তজোড় ইলেকট্রন দ্বারা সে হাইড্রোজেনকে লোভ লাগাতে চায় তার মুক্তজোড় ইলেকট্রন দ্বারা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করা শুরু করে এখানে কিন্তু মাত্র শুরু করতেছে মানে তার ইচ্ছা আছে শুরু করার বাট কিন্তু শুরু হয়নি শুরু করে মানে শুরু হচ্ছে আর কি শুরু করে বাট শেষ হয় নাই ওকে হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন সে শেয়ার করতে চায় মানে হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন সে কি করতে চায় গঠন করতে চায় সো ক্ষারীয় ইপক্সাইড আয়ন তার মুক্তজোড় ইলেকট্রন দ্বারা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন করা শুরু করে ওকে এখন এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন এই কার্বনটা হচ্ছে কি বিটা কার্বন তাই না
সুন্দর করে লিখি। এটা হচ্ছে কি বিটা কার্বন, এটা কি আলফা কার্বন। আমাকে বলো এটা কি, এটা কি, এটা হচ্ছে বিটা কার্বন এবং এটা কি আলফা কার্বন। হ্যালোজেনটা যে কার্বনের সাথে থাকবে সেটাকে আলফা বলে, আর এটা হচ্ছে বিটা, আলফার পাশেটা হচ্ছে বিটা। এখন এই আলফা কার্বন এবং বিটা কার্বন কেন দেখো, এখন যখন হাইড্রোজেনের সাথে সংযোজন বন্ধন করা শুরু করে তখন কার্বন এবং হাইড্রোজেন শেয়ারকৃত ইলেকট্রন কয়টা আছে, দুইটা না। এখন কি করে এই শেয়ারকৃত দুইটা ইলেকট্রন আলফা কার্বন এবং বিটা কার্বনের মধ্যে বিন্যস্ত হওয়া শুরু করে। এখন যখন C2H যখন হাইড্রোজেনকে নিয়ে যাবে, হাইড্রোজেন তো দানশীল ব্যক্তি, হাইড্রোজেন তার কার্বনের সাথে শেয়ারকৃত ইলেকট্রন কার্বনকে দিয়ে যাবে। সো এখন ওই এটা কি বিটা কার্বনের হাইড্রোজেন না, এখন বিটা কার্বনের হাইড্রোজেন, এখন বিটা কার্বনের হাইড্রোজেন কেন দেখো, বিটা কার্বনের হাইড্রোজেন, এখন বিটা কার্বন হাইড্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন অথবা বিটা কার্বন হাইড্রোজেনের জোড় ইলেকট্রন, এখন বিটা কার্বন ও হাইড্রোজেনের, এটা লিখতে পারো বিটা কার্বন ও হাইড্রোজেনের জোড় ইলেকট্রন, অর্থাৎ বিটা কার্বন ও হাইড্রোজেনের জোড় ইলেকট্রন মানে হচ্ছে এই জোড় ইলেকট্রন যেটা আছে সেই জোড় ইলেকট্রন আলফা কার্বন ও বিটা কার্বনের মধ্যে বিন্যস্ত হয়ে যায়, আলফা কার্বন ও বিটা কার্বনের মধ্যে বিন্যস্ত হয়ে যায়, বিন্যস্ত হয় না বাট আলফা কার্বন বিটা কার্বনের মধ্যে বিন্যস্ত হওয়া শুরু করে, মাত্র শুরু করতেছে। স্যার এগুলো কি বলে, আপনি লিখো না ভাইয়া, বিন্যস্ত হওয়া কি করে শুরু করে। ফলে আলফা কার্বন ও বিটা কার্বনের মধ্যে আংশিক দ্বিবন্ধন গঠন হওয়া শুরু হয়। আংশিক, আমি বলছি আংশিক দ্বিবন্ধন, ওকে, আংশিক দ্বিবন্ধন অথবা বিটা কার্বন আলফা কার্বনের মধ্যে দ্বিবন্ধন গঠন হওয়া শুরু করে, কেন দেখো দ্বিবন্ধন বলতে পারো অথবা ডাবল বন্ড, দ্বিবন্ধন গঠন হওয়া শুরু করে। এবং আলফা কার্বন কোনটা, এই যে আলফা কার্বন, এবং আলফা কার্বন এবং ও হ্যালোজেন বলা, আলফা কার্বন এখন অনেকবার লিখছে, আলফা কার্বন ও ক্লোরিনের, এবং আলফা কার্বন থেকে ক্লোরিন, আচ্ছা আলফা কার্বন থেকে ক্লোরিন লিখো, স্যার এতগুলো কাটাকাটি, আলফা কার্বন থেকে ক্লোরিন তার জোড় ইলেকট্রন নিয়ে আলাদা হওয়া শুরু করে, ক্লোরিন তার জোড় ইলেকট্রন নিয়ে, কেন এটা কেন, কারণ ক্লোরিন হচ্ছে ইলেকট্রননেগেটিভ বেশি, তার জোড় ইলেকট্রন নিয়ে আলাদা হওয়া শুরু করে। স্যার কিচ্ছু বুঝি নাই, ওকে স্যার কিচ্ছু বুঝি নাই, আচ্ছা যারা বুঝে নাই ওয়েলকাম, কোনো সমস্যা নেই ভাইয়া, না বুঝে নাই আসলে, বুঝলে আসলে অবাক হতাম বাট না বুঝলে অবাক হওয়ার কিছু নাই। সরি, আচ্ছা দেখো আমি এখানে একটা মাঝখানে একটা কি অঙ্কন করতেছি, একটা আমরা এই হচ্ছে কি বর্ডার দিয়ে দিছি, হ্যাঁ, তার জোড় ইলেকট্রনটা আমার এখানে লেখা হয় নাই, আমি এখানে লিখে দিই তার জোড় ইলেকট্রন, ওকে। এটা বর্ডার কেন দিচ্ছি একটু পরে বুঝবা কেন, কারণ আমার আরেকটা কাজ হচ্ছে কি জানো, দেখো এটা যারা বুঝে না আমি একটু এক্সপ্লেইন করে দিই। কি বললাম এখানে খেয়াল করে দেখো, এখানে বললাম ফার্স্ট অফ অল ক্ষারীয় ইপোক্সাইড আয়ন এই বিটা কার্বনের হাইড্রোজেনের সাথে সে কি করে বন্ধন গঠন করা শুরু করে, এবং হাইড্রোজেন যখন ইলেকট্রন দিয়ে চলে আসে তখন বিটা কার্বন এবং আলফা কার্বনের মধ্যে ওই হাইড্রোজেনের জোড় ইলেকট্রনগুলো বিন্যস্ত হওয়া শুরু করে, এবং এখানে কি পাই বন্ধন গঠন করা আস্তে আস্তে শুরু করে। এরপরে এই আলফা কার্বন থেকে হ্যালোজেনটা বের হয়ে যায়, কারণ কার্বন এবং হ্যালোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ কার বেশি, অবশ্যই হ্যালোজেনের বেশি অথবা ক্লোরিনের বেশি। সো ক্লোরিন কি করে এই দুটো ইলেকট্রন নিজের দিকে শিফট করে, এবং শিফট করে সে আস্তে আস্তে আলাদা হওয়া শুরু করে। এখন আমি এই স্টেপে কি দিব, এই স্টেপে আমি লিখব যে C2H5O, একটু ভালোভাবে খেয়াল করো, ভেরি ভেরি ইন্টারেস্টিং, দেখছো এখন খেয়াল করে দেখছো, অর্থাৎ কি গেল দেখো, আচ্ছা আমি একটা কাজ করি, ডট হাইড্রোজেন দিই, হ্যাঁ এভাবে সবচেয়ে বেস্ট। এবার আবার ডট কার্বন দিই,
বোঝা গেছে? আচ্ছা, এরপরে এই জায়গায় আমি একটা হাইড্রোজেন দিব, এই যেখানে হাইড্রোজেন অনেকগুলো বাকি আছে, এই জায়গায় আমি একটা হাইড্রোজেন দিব, এখানে আমি কার্বন দিব, এখানে আমি হাইড্রোজেন দিব, এখানে আমি হাইড্রোজেন দিব, এখানে আমি ক্লোরিন দিব। আচ্ছা, এই ক্লোরিনটা নিয়ে একটা কথা বলি, এই ক্লোরিনটা আবার ডট ডট হবে, কারণ ওই যে বললাম না আলাদা হওয়া শুরু করে, আলাদা হওয়া শুরু করে শুরু করে শুরু করে এই যে ক্লোরিন, হ্যাঁ। আর এখানে আবার ডট ডট দিব, কেন ডট ডট দিব সেটা ব্যাখ্যা দিচ্ছি, এখানে আবার ব্যাখ্যা হবে, ওকে। এবং এটাকে বলা হয়, নরমালি এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট, এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। এটাকে কি বলা হয়? ট্রানজিশন স্টেট। খেয়াল করে দেখো একটু, ব্যাখ্যাটা আমি একটু লিখে দিচ্ছি, আবার ব্যাখ্যাটা লিখে দিচ্ছি। ব্যাখ্যার মধ্যে আমি এখানে কি লিখবো দেখো, ব্যাখ্যা। দেখো এই অবস্থান্তর অবস্থানে, অর্থাৎ এটা ট্রানজিশন স্টেট, এই অবস্থান্তর অবস্থানে, ওটা লেখা যাবে কিনা আমি জানি না, এই অবস্থান্তর অবস্থানে ক্ষারীয় উপজার আয়ন অর্থাৎ C2H5O মাইনাস আয়ন, মাইনাস আয়ন লেখার দরকার না, আয়ন লেখার দরকার নেই, C2H5O মাইনাস হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেন বলতে কোন হাইড্রোজেন? এটা কি? এটা হচ্ছে বিটা কার্বন, বিটা কার্বনের হাইড্রোজেন, এটা হচ্ছে আলফা কার্বন। বিটা কার্বনের হাইড্রোজেনের সাথে লিখে ফেলি, যে বিটা কার্বন হাইড্রোজেনের সাথে আংশিক বন্ধন গঠন করা শুরু করে, আংশিক বন্ধন গঠন করা আংশিক বন্ধন গঠন করা শুরু করে। লিখছি এই অবস্থান্তর অবস্থানে C2H5 হাইড্রোজেনের সাথে আংশিক বন্ধন গঠন করা শুরু করে। এখন আবার আলফা কার্বন, ওই যে আলফা কার্বন ও বিটা কার্বনের মধ্যে সবগুলো আংশিক, আচ্ছা আংশিক বন্ধন না, আংশিক বন্ধন করা শুরু করে না, আংশিক বন্ধন গঠন করা শুরু আংশিক বন্ধন গঠন করা হয়। ও আংশিক বন্ধন গঠন করা মানে আংশিক বন্ধন গঠন করে হবে, আংশিক বন্ধন গঠন করে হবে। উফ, ভুল লিখছি, কারণ এখানে শুরু করা তো হবে না, শুরু তো এখানে হয়ে গেছে, তাই না? আংশিক বন্ধন গঠন করা করে শুরু করে লিখছি। লেখার পরে এর এখন আলফা কার্বন ও বিটা কার্বনের মধ্যে আংশিক পাই বন্ধন, সবগুলো আংশিক কিন্তু পাই বন্ধন গঠিত হয়, কারণ যখন C2H5 এর সাথে হাইড্রোজেনের যখন বন্ড হচ্ছে তখন কার্বন এবং হাইড্রোজেনের বন্ড ভেঙে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা আমি লিখে নেই, হাইড্রোজেনের সাথে আংশিক বন্ধন গঠন শুরু করো না, আর বিটা কার্বনের সাথে হাইড্রোজেনের আংশিক বন্ধন ভাঙা শুরু হয়, মানে ভাঙা হয় আর কি, মানে হাইড্রোজেনের সাথে মানে বিটা কার্বনের সাথে হাইড্রোজেনের আংশিক বন্ধন গঠন ভেঙে যায়, মানে আংশিক বন্ধন ভেঙে যায়, বন্ধন আংশিক ভেঙে যায়, এটা লিখতে পারো। আবার এটা উপরে লেখা হচ্ছিল, সমস্যা নাই। আবার বিটা কার্বন ও বিটা হাইড্রোজেন, বিটা হাইড্রোজেনের সাথে বন্ধন, সাথে এটা লেখার জন্য সাথে লিখো, সাথে বন্ধন আংশিক ভেঙে যায়, অর্থাৎ এখানে ভেঙে যাচ্ছে আর এখানে গঠন হচ্ছে, আংশিক কি হচ্ছে? ভেঙে যায়। লেখা শেষ। আংশিক বন্ধন লিখে বলো, আচ্ছা বন্ধন আংশিক ভেঙে যায় লিখছো। আচ্ছা, এরপরে আলফা কার্বন, হ্যাঁ এরপরে কি, ওই আলফা কার্বনের সাথে ক্লোরিন, এরপরে আলফা কার্বনের সাথে ক্লোরিনের আংশিক বন্ধন ভাঙা হয়। এরপর আলফা কার্বনের সাথে ক্লোরিন আংশিক ওকে। আচ্ছা, লেখা হয়েছে একটু, ভেরি গুড, আমি বুঝাই দিব। আসলে দেখো লেখার বোঝানো খুবই টাফ, বুঝতেছো যে এখানে আসলে ইচ এন্ড এভরি পয়েন্ট লিখে দিচ্ছি, ইচ এন্ড এভরি পয়েন্ট লিখে দিব, আমি কিছুই বাদ দিব না, ওকে কিছুই বাদ দিব না, ইচ এন্ড এভরি পয়েন্ট লিখে দিচ্ছি, ইচ এন্ড এভরি পয়েন্ট লিখে দিচ্ছি, ওকে। এখানে কতটুকু জায়গা আছে আমি একটু দেখি, অনেক জায়গা আছে, ওকে।
এখন লাস্টের যে পয়েন্টটা আমি এখানে লিখবো সেটা হচ্ছে কি যে এগুলো সবগুলো কিন্তু একটা স্টেপে হচ্ছে, অর্থাৎ এই হাইড্রোজেনটা চলে গেছে এবং কার্বনের সাথে কি চলে আসছে CH2 ডাবল বন্ড CH2, লাস্টে কি আমরা লিখবো হচ্ছে এটা C2H5OH, লাস্টে কি আমরা লিখবো কি ক্লোরিন, এবং ক্লোরিনের উপরে কয়টা ইলেকট্রন থাকবে দুইটা, উপরে বা নিচে দাও সমস্যা নেই। এটা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে। আচ্ছা এখন খেয়াল করে দেখো যে এখন এটা ব্যাখ্যা যদি আমি যদি লিখতে চাই, ওকে, এখন 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 এখানে পূর্ণভাবে কার্বন 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 দ্বিবন্ধন গঠন হয়, অর্থাৎ পাই বন্ধন গঠন হয়, পূর্ণভাবে দ্বিবন্ধন গঠন হয় এবং C2H5O হাইড্রোজেনের সাথে দেখা যাচ্ছে কিনা দেখি, হাইড্রোজেনের সাথে উফ দেখা যাচ্ছে না, ওকে, হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে C2H5OH গঠন করে, লিখছো? এবং হ্যালোজেন কার্বন থেকে আলাদা হয়ে হ্যালোডাইন গঠন করে, এবং হ্যালোজেন মানে ক্লোরিন, এবং ক্লোরিন আলফা কার্বন থেকে আলাদা হয়ে ক্লোরাইড গঠন করে। এইভাবে আমাদের এখানে অ্যালকিন প্রদর্শিত হয়। এবং এটাই ছিল হচ্ছে কি আমার E2 বিক্রিয়ার মেকানিজম। এটাই কি ছিল আমার E2 বিক্রিয়ার মেকানিজম। ওকে, আশা করি বোঝাতে পারছি না? ওকে, আচ্ছা। সো এখন ক্লোরিন আলফা কার্বন থেকে আলাদা হয়ে ক্লোরাইড গঠন করে। এখানে হচ্ছে আমাদের কি এটা মেকানিজম শেষ। এখন এগুলো সবগুলো একটা স্টেপে ঘটছে। এগুলো সবগুলো কোথায় ঘটছে? একটা স্টেপে ঘটছে। আমি আবার বলতেছি কি হচ্ছে কাহিনী। ফার্স্ট অফ অল, যে সকল অপসরণ বিক্রিয়াগুলি দুটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাকে E2 মেকানিজম অর্থাৎ E2 বিক্রিয়া বলে। E2 বিক্রিয়ার মেকানিজমটা দেখার আগে আমাদের একটু বিক্রিয়াটা দেখতে হবে। বিক্রিয়াটা হচ্ছে ক্ষারীয় এপক্সিডাইন আয়ন, তার কাজটা কি প্রোটন গ্রহণ করা। এবং সে কিভাবে প্রোটন গ্রহণ করে দেখি। সে কি করে, তার উপরে কি আছে একটা লোন পেয়ার আছে। সেই লোন পেয়ারটাকে সে ইউজ করতে চায়। কিভাবে ইউজ করবে? এখানে যে বিটা কার্বন আছে না, এই বিটা কার্বনের সাথে হাইড্রোজেন, যেটা বলা হয় বিটা হাইড্রোজেন, এই বিটা হাইড্রোজেনকে সে মূলত টার্গেট করে। এবং ক্ষারীয় এপক্সিডাইন আয়নটা কি করে, বিটা কার্বনের বিটা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করা শুরু করতে চায়। তো সমযোজী বন্ধন গঠন করা শুরু করছে। এখন এই যে হাইড্রোজেন যখন চলে যাবে, কার কাছে চলে যাবে? C2H5O এর সাথে যখন চলে যাবে, তখন হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন যে শেয়ারকৃত ইলেকট্রন জোড় আছে, সেই ইলেকট্রন জোড়টা আলফা কার্বন আর বিটা কার্বনের মধ্যে বিন্যস্ত হয়ে যাবে। বিন্যস্ত হইছে, এবং বিন্যস্ত হয়ে গেছে বলে বিন্যস্ত হওয়া শুরু করবে। এখানে আংশিক হবে আর এখানে ফাইনালটা হবে। তো এখানে শুরু করছে কি, আলফা কার্বন বিটা কার্বনের মধ্যে বিন্যস্ত হওয়া শুরু করছে। ফলে আলফা কার্বন আর বিটা কার্বনের মধ্যে ডাবল বন্ড মানে কি? ফলে আলফা কার্বন বিটা কার্বনের মধ্যে ডাবল বন্ড হওয়া শুরু করে। ডাবল বন্ড মানে কি? এই যে এই ডাবল বন্ডটা হওয়া শুরু করতেছে মাত্র। এবং ক্লোরিন আলাদা হয়ে যাবে কার থেকে? আলফা কার্বন থেকে আলাদা হওয়া শুরু করে। আর এই ব্যাখ্যাতে বলতেছি কি যে C2H5O এর সাথে আংশিক বন্ধন গঠন করা শুরু করে। আবার আলফা কার্বন মানে আলফা বলছি বিটা কার্বনের সাথে আমার বিটা হাইড্রোজেনের বন্ধন আংশিক ভাঙা শুরু হয়। কোথায় লিখছি এটা? এই যে ভাঙা শুরু হয়। এরপর এখানে কি আলফা কার্বন বিটা কার্বনের মধ্যে আংশিক পাই বন্ধন গঠিত হয়, এবং এই ক্লোরিনটা আলফা কার্বন থেকে কি হওয়া শুরু করে? আংশিক বন্ধন ভাঙা হওয়া শুরু করে, অর্থাৎ আংশিক বন্ধন ভাঙা হয়ে যায়। এরপরে এই জায়গায় দেখো CH2 ডাবল বন্ড CH2, এটাতে কাহিনী কি আছে বলো? এটাতে কি এখন এখানে পূর্ণভাবে কার্বন কার্বন ডাবল বন্ড গঠিত হয়, এবং C2H5 ওটা আমার ওইখান থেকে হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন আবদ্ধ হয়ে সেই ইথানল উৎপন্ন করে, এবং লাস্টে গিয়ে দেখা যাচ্ছে ক্লোরিনটা আলাদা হয়ে ক্লোরাইড আয়ন গঠন করে। এবং এটা ছিল আমার E2 বিক্রিয়ার মেকানিজম। এটা কি আমার কি E2 বিক্রিয়ার মেকানিজম। আবার বলছি এটা কি আমার E2 বিক্রিয়ার মেকানিজম। বোঝা গেছে এটা কি ছিল? E2 বিক্রিয়ার মেকানিজম। শেষ, বুঝিয়ে দিব। ভেরি গুড।
আমাদের লাস্ট টপিক হচ্ছে কি, আচ্ছা নিজ দায়িত্বে E1 এবং E2 এর কি S1 এবং S2 এর যে পার্থক্যটা লিখে দিছি না, নিজ দায়িত্বে E1 এবং E2 এর সে পার্থক্যটা লিখে দিও। পারবা পার্থক্যটা লিখে দিতে? কি বললাম, E1 এবং E2 এর সে পার্থক্যটা একটু কষ্ট করে লিখে দিবা, নিজ দায়িত্বে লিখে দিও। স্যার কেমনে লিখে আবার? বললাম না নিজ দায়িত্বে লিখে দিবা, E1 এবং E2 এর পার্থক্যটা লিখে দিবা নিজ দায়িত্বে, মেকানিজমটা, সরি মেকানিজম না, ডিফারেন্সটা, তাদের মধ্যে ডিফারেন্সটা। আচ্ছা এখন চলে যাচ্ছি গ্রিগনাট বিকারকে। গ্রিগনাট বিকারক, গ্রিগনাট বিকারক কাকে বলে আমরা অনেক আগে পড়ছিলাম মনে হয়। গ্রিগনাট বিকারকের জন্য কি কি দরকার? গ্রিগনাট বিকারকের জন্য দরকার হচ্ছে একটা, বলো, একটা অ্যালকাইল মূলক দরকার, যে কোনো একটা অ্যালকাইল মূলক নিতে পারো। 2 নম্বর দরকার হচ্ছে একটা ম্যাগনেসিয়াম ধাতু। 3 নম্বর আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি, একটা হ্যালোজেন, একটা হ্যালোজেন দরকার। স্যার কিচ্ছু বুঝি নাই, কি হবে দেখো তো। আচ্ছা ফার্স্ট অফ অল গ্রিগনাট বিকারকের ডিরেক্ট সংখ্যাটা যদি লিখি, এটা হচ্ছে এরকম RMGX। RMGX কি বললাম, এটা কি RMGX, এটা কি RMGX। সহজ কথা, আমি এটা আগে আলোচনা করছিলাম যে গ্রিগনাট বিকারক, গ্রিগনাট বিকারক আসলে কি, গ্রিগনাট বিকারক কি আমি আগে আলোচনা করছিলাম। এটা কেমনে আলোচনা করে, মানে তৈরিটা কিভাবে করে, কেমন দেখো, CH3 নিছো, যে কোনো একটা অ্যালকাইল মূলক নিতে বলছিলাম না, আর এটার সাথে যে কোনো একটা হ্যালোজেন নিছো, ম্যাগনেসিয়াম ধাতু নিছো, এখন ড্রাই এটার দিবা, কি দিবা, ড্রাই এটার দিবা, কি দিবা, কি তৈরি হবে বলো, CH3MgBr, CH3MgBr অথবা MgX, X টাকে যদি বমিন দাও তাহলে CH3MgBr হতো। এটাকে বলা হচ্ছে গ্রিগনাট বিকারক, এটাকে বলা হচ্ছে গ্রিগনাট বিকারক। এখন এই গ্রিগনাট বিকারক থেকে কি কি তৈরি করতে পারি? গ্রিগনাট বিকারক থেকে আমরা চাইলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি, আমরা চাইলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি, আমরা চাইলে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি, এবং আমরা চাইলে অ্যালকেন তৈরি করতে পারি, এবং আমরা চাইলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি। এখন 1 ডিগ্রি অ্যালকোহল কেমনে তৈরি করব একটু দেখি তাহলে। 1 ডিগ্রি অ্যালকোহল কেমনে তৈরি করব? গ্রিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে হবে। 1 ডিগ্রি অ্যালকোহলে মিথাইল মূলক কয়টা? একটা। 2 ডিগ্রি অ্যালকোহলে মিথাইল মূলক কয়টা? দুইটা। 3 ডিগ্রি অ্যালকোহলে মিথাইল মূলক কয়টা? এটা জানতে হবে ভাইয়া, তিনটা। একটু জিনিস খেয়াল করে দেখো, তুমি যখন ধরো তুমি হচ্ছে CH3MgBr নিচ্ছ, তোমাকে বের করতে বলছে যে ভাই গ্রিগনাট বিকারক থেকে আপনি 1 ডিগ্রি অ্যালকোহল বের করবেন। 1 ডিগ্রি অ্যালকোহল মানে বুঝেন, 1 ডিগ্রি অ্যালকোহল কোনটা? 1 ডিগ্রি অ্যালকোহল বলতে বোঝানো হচ্ছে ভাই আপনি এটা বের করবেন, CH3 CH2OH, ধরো এটা আমাকে এটা বের করতে বলছে, সাপোজ কথার কথা। এখানে 1 ডিগ্রি অ্যালকোহল মানে CH3 শুধু একটা থাকতে হবে। আচ্ছা এখন আমি গ্রিগনাট বিকারকের সাথে যখন আমি কি করব, আমি হচ্ছে কার সাথে বিক্রিয়া করাবো? সবসময় মনে হয় গ্রিগনাট বিকারক সবসময় কার্বনিল মূলকের সাথে বিক্রিয়া করবে। কার সাথে বিক্রিয়া করবে? কার্বনিল মূলকের সাথে। এটা হচ্ছে একটা কার্বনিল মূলক, এখানে CO দিছি, এটা হচ্ছে কার্বনিল মূলক, এটাকে বলা হয় কার্বনিল মূলক। সবসময় সে কার সাথে বিক্রিয়া করবে? কার্বনিল মূলকের সাথে সে বিক্রিয়া করবে। এখন আমাকে বলো ম্যাগনেসিয়াম আর ব্রোমিনের মধ্যে কার চার্জ বেশি? অবশ্যই ম্যাগনেসিয়ামের চার্জ বেশি। ম্যাগনেসিয়ামের চার্জ কত? +2, ব্রোমিনের চার্জ কত? -1, তাই না? +2 আর -1 যদি যোগ করো টোটাল চার্জ কত আসবে? +1। আর এটা চার্জ কত? -1। একটা যদি প্লাস হয় একটা হবে মাইনাস, এত কথা না। একটা যদি মাইনাস হয় আর একটা হবে প্লাস। আবার বলতেছি ম্যাগনেসিয়াম আর ব্রোমিনের মধ্যে ম্যাগনেসিয়ামের চার্জ কত? +2, ব্রোমিনের চার্জ কত? -1। 2 এবং -1 যোগ করলে আসে কত? আসে +1। আর একটা যদি প্লাস হয় একটা হবে মাইনাস। ঠিক সেম ভাবে কার্বন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ আর বেশি, অক্সিজেনের বেশি, কার্বন হচ্ছে প্লাস। এগুলো আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক দেওয়া যায়, কোনো সমস্যা নাই। খেয়াল করে দেখো, এই প্লাসটা যাবে কার কাছে? এই মাইনাসের কাছে। আর এই মাইনাসটা যাবে কার কাছে? এই প্লাসের কাছে। তাহলে কি তৈরি করবে দেখো, এই যে কার্বন দিলাম এখানে, ডাবল বন্ডটাকে সে ভেঙে দিবে। কে? ও যে MgBr আসছে, ও MgBr লেখার জন্য ডাবল বন্ডটাকে সে ভেঙে দিয়েছে। আর এই CH3টা -CH3টা কোথায় যোগ হবে? এই জায়গায় যোগ হবে। তো হইছে? আচ্ছা এখন এখানে বাকি আছে, এখানে বাকি আছে। খেয়াল করে দেখো, এখানে আর এখানে কোনো কিছু বসানো হয়নি। এখানে তুমি যদি আম লিখো এখানে আম লিখবা, এখানে তুমি যদি ছাগল লিখো এখানে ছাগল লিখবা, এখানে তুমি যদি কাঁঠাল লিখো এখানে কাঁঠাল, অর্থাৎ এখানে তুমি যা লিখবা এখানে তাই বসবে। এখানে এই লিখো এখানে এই বসবে। এখন তোমাকে বের করছে গ্রিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করো। সো 1 ডিগ্রি অ্যালকোহলে মিথাইল মূলক কয়টা আছে? একটা আছে মাত্র। মিথাইল মূলক মানে CH3 কয়টা? একটা। তো CH3 অলরেডি একটা হয়ে গেছে। আর CH3 কে আমি এখানে বসাতে পারবো? CH3 না বসালে আমি কি বসাতে পারি? আমি এখানে H বসাবো।
মনে কি যদি বসানো যদি স্কোপ না পাই আমি শুধু এইচ বসাই দিব, তাহলে এইচ বসাই দিছি, এইচ বসাই দিছি। লাস্টে কি আমি কি অ্যাড করব? লাস্টে কি আমি অ্যাড করব হচ্ছে পানি। আমি যদি পানি যদি অ্যাড করে দিতে পারি, পানি যদি আমি অ্যাড করে দিই, পানির মধ্যে কি আছে? OH মাইনাস আছে আর H প্লাস আছে, তাই না? তো এখানে অক্সিজেন এবং ম্যাগনেসিয়াম মধ্যে অক্সিজেন হচ্ছে মাইনাস, ম্যাগনেসিয়াম হচ্ছে প্লাস, তাই না? তো প্লাসটা কার কাছে যাবে? মাইনাসের কাছে। প্লাসটা কার কাছে যাবে বলো? প্লাসটা কার কাছে যাবে? মাইনাসের কাছে যাবে। আর এই মাইনাসটা কার কাছে যাবে? প্লাসের কাছে যাবে। তো কি মিলে হলো? OH হলো, এখানে C, এখানে H, এখানে কি H, আর এখানে কি CH3। তো মিলে কি হলো বলো? CH3 MgBr হবে। সরি, CH3 না, বাকিটা কি? MgOHBr হবে। বাকিটা কি হবে? MgOHBr হবে। অর্থাৎ CCH3 CH2 উপরে হচ্ছে OH, এটাকে বলা হচ্ছে ওয়ান ডিগ্রি অ্যালকোহল। দেখো এটা আর এটা সেম কাহিনী না? সেম না? এটা এটা আর এটা পুরো, এটা আর এটা সেম কাহিনী না? CH3 CH2 OH সেম না? এটাকে এভাবে লিখতে পারি না? লিখতে পারি। অর্থাৎ গ্রিনল্যান্ড বিকারককে আমি যদি কি দিই, এখান থেকে প্রশ্ন আসতে পারে, গ্রিনল্যান্ড বিকারক যদি আমি মিথানল দিই, গ্রিনল্যান্ড বিকারকের সাথে যদি আমি মিথানল দিই তাহলে আমি কি পাবো? 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। আবার বলছি, গ্রিনল্যান্ড বিকারকে যদি আমি মিথানল দিই আমি কি পাবো? 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। ঠিক সেম ভাবে আমি এটা মুছে দিই, এগুলো আমি বোঝার জন্য লিখছি, এগুলো কখনো এভাবে পরীক্ষায় এভাবে লিখবা না, ওকে? এগুলো বোঝানোর জন্য লিখছি, এগুলো কখনো এভাবে লিখবা না, ওকে? স্যার এগুলো কি জন্য লিখছেন? বোঝানোর জন্য লিখছেন, ওকে? আচ্ছা, এখন আবার দিচ্ছি, দেখো CH3 MgBr। এখন আমাকে পরীক্ষায় বলছে 2 ডিগ্রি অ্যালকোহল লেখাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকটা কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য আমি সেম আবার কার্বন দেব দিব। 2 ডিগ্রি অ্যালকোহল মানে মিথাইল মূলক কয়টা আছে? দুইটা থাকবে। এখন খেয়াল দেখো, মিথাইল মূলক দুইটা মানে কি? এখানে আবার সেম আবার আগের মতো ম্যাগনেসিয়াম ব্রোমাইড হবে প্লাস, এটা মাইনাস, কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন মাইনাস কার্বন প্লাস, কেন সেটা আগে বলছিলাম। সো ডাবল বন্ড এখানে হবে না, ওই মাইনাসটা, মাইনাস কোনটা? এই মাইনাসটা প্লাসের কাছে, অর্থাৎ OMgBr, আর এখানে কি আসবে? CH3 আসবে, তাই না? আচ্ছা, এই জায়গায় এটা খালি বসবে। এখন এটা ডিপেন্ড করে তোমাকে প্রশ্নে কি বলছে। প্রশ্ন যদি বলে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল মানে মিথাইল মূলক কয়টা? দুইটা। 2 ডিগ্রি অ্যালকোহল কি আমি চিনি? ও ভাইয়া 2 ডিগ্রি অ্যালকোহল তো চিনি না। 2 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে মিথাইল মূলক দুইটা থাকবে, এইটা, এটাকে বলা হয় 2 ডিগ্রি অ্যালকোহল। এটা 2 ডিগ্রি অ্যালকোহল। মিথাইল মূলক কয়টা থাকবে? দুইটা থাকবে। কেন দেখো মিথাইল মূলক দুইটা আছে কিনা পাইছি নাকি লিখিত। মিথাইল মূলক অলরেডি একটা আছে, আরেকটা মিথাইল মূলক দরকার। এখানে কি আরেকটা মিথাইল মূলক দিতে পারবো? তাহলে তিনটা হয়ে যাবে। তাহলে এখানে H দিব, মিথাইল মূলক দিছি, এখানে H দিছি, আর এখানে আমি পানি দিয়ে দিব। তো পানি মানে কি? পানি মানে হচ্ছে H প্লাস এবং OH মাইনাস। এটা মুছে দিচ্ছি, এটা হবে একটু পরে দেখবে যে এটা চলে আসছে, ওকে? কেমনে আসছে আমি একটু খেয়াল করে দেখি। ফার্স্ট অফ অল আমি এখানে দেখলাম হচ্ছে কি, যে অক্সিজেন হচ্ছে মাইনাস, মাইনাসটা কার কাছে যাবে? প্লাসের কাছে। তাহলে OH গঠন হবে এখানে, আর এখানে C, এখানে H, এখানে CH3, আর এখানে CH3, আর লাস্টে কি কি তৈরি হবে? MgOHBr আসছে। 2 ডিগ্রি অ্যালকোহল আসছে, শেষ। তো 2 ডিগ্রি অ্যালকোহল আমরা কি করে ফেললাম? বের করে ফেললাম। এখন আমরা বের করব 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল মানে মিথাইল মূলক কয়টা? 3 ডিগ্রি অ্যালকোহল মানে মিথাইল মূলক কয়টা? 3 ডিগ্রি অ্যালকোহল মানে মিথাইল মূলক হচ্ছে তিনটা। 3 ডিগ্রি অ্যালকোহল মানে কি? মিথাইল মূলক কয়টা? তিনটা। খেয়াল করে দেখো, এই যে CH3, এই যে Mg, এই যে Br। 3 ডিগ্রি অ্যালকোহল মানে মিথাইল মূলক কয়টা হবে? তিনটা হবে। আমি এখানে দিলাম আবার সেম এটার মতো। খেয়াল করে দেখো এখন কি হতে পারে। ফার্স্ট অফ অল এখানে কি বসানো যাবে? আমি তো ফার্স্ট অফ অল আমি জানি হচ্ছে C, ওখানে উপরে OH আসবে, আর এখানে CH3 আসবে, তাই না? এটা আমাদের জানাই আছে, একটু আগে আমরা এক্সপ্লেইন করছিলাম। তাহলে CH3 তিনটা লাগবে। এখন আমি একটা কাজ করি, CH3 আমি এখানে একটা বসাও, এখানে আরেকটা বসাও, এখানে যা বসাবা এখানে তা বসাবা, ওইখানে যা বসাবা এখানে তা বসাবা, শেষ। তুমি বলছো তাড়াতাড়ি একসাথে করে দিয়েছেন কেন? আচ্ছা ঠিক আছে, একসাথে না করি। এখানে আসলে OMgBr ছিল আর কি, OMgBr ছিল। লাস্টে কি আমরা পানি অ্যাড করলাম। পানি অ্যাড করলে কি হয় জানো? বাকিটা আর না বলি, বাকিটা আর না বলি তো কি হবে বলো? CH3 ঘুরে ফিরে কি কথা? এটাই কি কথা? এটাকে বলা হয় 3 ডিগ্রি অ্যালকোহল।
সো একটা জিনিস মাথায় রাখবা, 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়ার জন্য গ্রিনার বিকারকের সাথে কি দিব? মিথানল। 2 ডিগ্রির জন্য কি দিব? ইথানল। 3 ডিগ্রির জন্য দিব কিটোন। পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। এখন গ্রিনার বিকারক থেকে আমি যদি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে যাই তাহলে কি দিতে হবে? ফার্স্ট সবসময় আমরা গ্রিনার বিকারক সবসময় কার্বনের মূলকের সাথে বিক্রিয়া করে। কার সাথে বিক্রিয়া করে? কার্বনের মূলকের সাথে। তা আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিড মানে কি? COOH থাকবে, দুইটা অক্সিজেন লাগবে, তাই না? দুইটা অক্সিজেন কি এখানে আছে? আমি যদি এখানে যদি C যোগ করি উপরে কি আসবে বলো? ONGBr, আর নিচে কি থাকবে? CH3। মানে আমার তো দুইটা অক্সিজেন লাগবে, তাহলে একটা কাজ করতে হবে, আমার এখানে একটা অক্সিজেন বসাতে হবে। এখন এটাতে যদি অক্সিজেন বসাতে চাই তাহলে কার্বনের হাত 4টা হিসেবে অক্সিজেনের হাত ফিল আপ হইছে? হয় নাই। এই হাতটা এখানে দিয়ে দাও, কার্বন ডাই অক্সাইড হয়ে গেছে। এখন খেয়াল করে দেখো, কার্বন ডাই অক্সাইড যখন হবে, খেয়াল করে দেখো, এই যে কার্বন ডাই অক্সাইড ডাবল বন্ড হলে এখানে এটা বসে যাবে, এটা কোনো চেঞ্জ হবে না। ওইখানে এই ম্যাগনেসিয়াম ব্রোমাইড যেটা আছে সেটা কি? পজিটিভ, এটা কি? নেগেটিভ। প্লাসটা কার কাছে আকর্ষণ করবে? এখানে, কারণ অক্সিজেন হচ্ছে মাইনাস, সো এটা পুরোটা এখানে উপরে যাবে। আর এখানে যখন আমি পানি যখন দিব, আমি এখানে কি দিব? পানি যখন দিব, ওই পানিটা যখন দিচ্ছি তখন পানির মধ্যে কি আছে? H+ আছে না? H+ টা অক্সিজেন মাইনাস দ্বারা আকর্ষিত হবে, তো OH হবে। আর এখানে নিচে কি হবে? CH3 হবে। তাহলে এটা কি হচ্ছে? CH3COOH। এটাকে বলা হয় ইথানোয়িক অ্যাসিড। এটাকে বলা হয় কি? ইথানোয়িক অ্যাসিড। এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো CH3COOH। আর গ্রিনার বিকারক থেকে লাস্টে আমি যদি পানি অ্যাড করতে চাই, লাস্টে কি অ্যাড করব? পানি অ্যাড করব। পানি অ্যাড করলে মনে রাখবা তুমি ইথেন পাবা, কারণ পানি মানে কি? OH - H+। তা আমরা সবাই জানি ম্যাগনেসিয়াম ব্রোমাইড হচ্ছে পজিটিভ, এর কাছে যাবে, মিলে কি হবে? MgBr অথবা MgOHBr হবে, সরি MgOHBr। আর ওই যে CH3 টা অর্থাৎ এই মাইনাসটা এটার সাথে মিলে যাবে, এটার সাথে গিয়ে কোথায় যাবে? CH4। অর্থাৎ আমরা ঘুরে ফিরে একটা কথা বলি যে গ্রিনার বিকারক থেকে চাইলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারো, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারো, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারো। 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য তুমি কি দিবা? তুমি দিবা মিথানল HCHO। 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য তুমি কি দিবা? 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য তুমি ইথানল দিবা। 3 ডিগ্রি অ্যালকোহলের জন্য তুমি কি দিবা? কিটোন দিবা। আর যদি গ্রিনার বিকারক থেকে যদি কার্বক্সিলিক অ্যাসিড বের করতে বলো তাহলে কার্বন ডাই অক্সাইড দিব, কারণ এখানে অক্সিজেন দুইটা। আর গ্রিনার বিকারক থেকে যদি পানি বের করতে বলো তাহলে কি দিব? সরি পানি না, মিথেন যদি বের করতে বলে, এটা কি মিথেন না? মিথেন মানে অ্যালকেন শ্রেণীর যৌগ না? তাহলে কি দিব? পানি দিব। রিমেম্বার, পরীক্ষায় মাঝে মাঝে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে যে গ্রিনার বিকারক থেকে উচ্চতর অ্যালকেন বের করে দেখাও। উচ্চতর অ্যালকেন, উচ্চতর অ্যালকেন যখন বের করতে বলবে তখন মাথায় রাখবা উচ্চতর অ্যালকেন কিন্তু এটা না। উচ্চতর অ্যালকেন হচ্ছে দ্বিকার্বন বিশিষ্ট অ্যালকেন, অর্থাৎ দ্বিকার্বন বিশিষ্ট অ্যালকেন মানে কি? ইথেন। তাহলে আমরা মিথেন থেকে ইথেন কেমনে বের করব? এগুলো ভাই আমি পড়াইছি লেকচার নাম্বার, আজকে আমরা 37 না, লেকচার নাম্বার 15 নাকি 16 এমন হয় পড়াইছিলাম যে মিথেন থেকে ইথেন কেমনে বের করে, ডিকার্বক্সিলেশন নাকি উডস বিক্রিয়া। সো আশা করি তোমাদের ক্লাস খুব ভালো লাগছে। ক্লাস যদি ভালো লেগে থাকে মেনশন করবা, শেয়ার করবা। আর আমাদের মোস্ট প্রবাবলি আর মাত্র 3টা লেকচার অথবা 4টা লেকচারের মতো বাকি আছে। 3 থেকে 4টা লেকচারের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি জৈব রসায়ন। এবং এটা হিউজ অ্যাচিভমেন্ট বলতে পারো আমার এবং তোমার, এবং আমাদের সবারই হার্ড ওয়ার্ক ইনশাআল্লাহ একদিন সফল হবে। আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আমাদের হার্ড ওয়ার্কগুলো কি হয় একদিন সার্থক হয়। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।